আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশ কিভাবে চলছে এবং কিভাবে চলবে, দেশের কল্যাণ কিভাবে হবে, কিভাবে উন্নতি হবে, এই বিষয়গুলি নিয়ে সামগ্রিক আলাপ আলোচনা যতটা না হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে কোন কোন মন্ত্রী কি কি করছেন, এ মন্ত্রী হলো কি করে, সে এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পেল কি করে, এর পিছনে কি কোনো ডিল হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে, কাউকে কি কিছু দিতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম নেতিবাচক কথা ঘুরে ফিরে সামাজিক মাধ্যম, টেলিফোনে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা, চায়ের আড্ডাতে বিএনপি থেকে শুরু করে যারা রাজনৈতিক সচেতন তারা সবাই খুব আলোচনা করছে যে এটা হলো কি করে। এভাবে বেশিরভাগ মন্ত্রীদেরকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হচ্ছে। দুই চারজন মন্ত্রী যে নেই যারা প্রশংসিত হচ্ছেন বা যাদের একটা একেবারে সাউন্ড রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন যোগাযোগ প্রতিমন্ত্রী যিনি একসময় ছাত্রদলের সেক্রেটারি ছিলেন, ওই মান্ডা এলাকাতে যিনি থাকেন, এই ভদ্রলোককে নিয়ে খুব ইতিবাচক আলোচনা হচ্ছে। তিনি কেবলমাত্র তারেক রহমান সাহেবের গাড়ির সামনে দৌড় দিয়েছেন এই একটা বিষয় ছাড়া তাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হচ্ছে না। আর একজন ভদ্রলোক আছেন, যেমন কৃষিমন্ত্রী যিনি আছেন, তিনি একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার বিনয়, ভদ্রতা বা স্বাভাবিক যে আচরণ এটা যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। আবার যে মন্ত্রী এই যে সাম্প্রতিক পদত্যাগ করলেন, পার্বত্য বিষয়ক যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একজন সাবেক যুগ্ম জেলা জজ, অত্যন্ত ভদ্রলোক, জনপ্রিয় মানুষ। এখন এই ভদ্রলোক মানুষ কেন সেই মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হলো, কেন তিনি চলে গেলেন, এসব নিয়ে নানা রকম কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা কিন্তু চলছে। তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আলোচনা করব যে বিএনপির ভিতরে বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে, উপদেষ্টা পরিষদ নিয়ে নানা রকম অস্থিরতা আছে, অস্বস্তি রয়েছে, অশান্তি রয়েছে এবং অনেকে এই মন্ত্রী পরিষদ পছন্দ করছে না। তাদের বক্তব্য হলো যে বিএনপির অনেক অনেক ত্যাগী নেতা রয়েছেন যাদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। এর কারণ হিসেবে বলা হয়েছে যে তারা নির্বাচন এলাকায় জনপ্রিয় নন, কিন্তু জাতীয়ভাবে তারা অসাধারণভাবে পরিচিত। তাদের বাগ্মিতা প্রমাণিত, দলের জন্য ইফেক্টিভ, দে আর ন্যাশনাল লিডার্স। এরকম অন্তত পক্ষে 20 জন নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে মনোনয়নও দেওয়া হয়নি, আর এই 100 দিন হয়ে গেল সরকারের কোনো পদ পদবিতে সম্মানজনক কোনো জায়গাতে তাদেরকে রাখা হয়নি। যেমন একটা সময় নজরুল ইসলাম খান, বর্ষিয়ার নেতা, তাকে মন্ত্রী বানানো হয়নি, কিন্তু তাকে রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল কুয়েতে। এরকম আসলে তো সরকারের যদি বলে যে আমি 100 জনকে প্রোভাইড করবো শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে, রাষ্ট্রদূতদেরকে প্রতিমন্ত্রী পদ মর্যাদা দিয়ে, উপমন্ত্রী মর্যাদা দিয়ে তাদেরকে পাঠালে বিএনপির অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ তারা অখুশি হবেন না, কিন্তু এই কাজটি এখনো পর্যন্ত বিএনপি শুরু করেনি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ সকল নেতাকর্মীদের যারা ভক্ত মুরিদান রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, তারা প্রতিদিনই এক একটা করে রিল ছাড়ছেন যে মন্ত্রিসভা পরিবর্তন হচ্ছে, এরা মন্ত্রী হচ্ছেন, এরা বাদ পড়ছেন, এই সমস্ত নানা রকম কথাবার্তা, যা কিনা সরকারের যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে, যে ধারাবাহিকতা রয়েছে কর্মে, সেই জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে। তো সেই দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের কাজকর্ম যেভাবে স্থবির হয়ে পড়েছে, যেভাবে মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের যে একটা গ্রুপ যারা লন্ডন থেকে এসেছেন, তারা ক্রমশ দলের পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা অসহযোগিতার শিকার হচ্ছেন, ট্রলের শিকার হচ্ছেন, বুলিংয়ের শিকার হচ্ছেন। তারপরে ক্ষেত্র বিশেষে মানে
এই সমস্ত লোকরা যখন কোথাও যাচ্ছে, দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মুখ ফিরিয়ে থাকেন, তাদের সঙ্গে কথাও বলেন না এবং পেছনে পেছনে আজে বাজে কথা বলেন, ও কোত্থেকে আসছে, কি আসছে। এর ফলে কি হলো, এই সরকারের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কারো নাম সামনে আসছে না। প্রতিটি মন্ত্রী, এমপি, সিনিয়র ধরেন কয়েকজন, মির্জা ফখরুল সাহেব আছেন, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাইকে নিয়েই কিন্তু ট্রল হচ্ছে, বুলিং হচ্ছে, তাদেরকে নিয়ে গালাগালি করা হচ্ছে। এর কারণ হলো দলের যেগুলো ইফেক্টিভ, মানে মন্ত্রী হয়েছেন কিন্তু 17 বছর রাজপথে ছিলেন না, মন্ত্রী হয়েছেন কিন্তু 11-র সময় দলের সাথে বেইমানি করেছেন, মন্ত্রী হয়েছেন কিন্তু বিএনপির সাথে কোনো সম্পৃক্ততা নেই, মন্ত্রী হয়েছেন জাতীয়তা আদর্শবাদের সাথে কোনো স্যাক্রিফাইস নেই, মন্ত্রী হয়েছেন সারাক্ষণ ডিজিএফের দালালি করেছেন, সারাক্ষণ আওয়ামী লীগের সাথে তলে তলে যোগাযোগ রক্ষা করেছেন, কখন জামাতের সাথে যোগ দিবেন, কখন অন্য ছোট দলে যোগ দিবেন, নানা রকম হিস্ট্রি যাদের আছে, কিন্তু এখন মন্ত্রী হয়ে গেছেন। তো তাদেরকে তো বিএনপির সেই সমস্ত নেতা যারা সত্যিকার অর্থে কারোর সাথে নেগোসিয়েশন করেননি, কারো পয়সা নেননি, জেল খেটেছেন, তারপরে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নেই, সুদীর্ঘকাল ছাত্র রাজনীতির একটা বর্ণাঢ্য ইতিহাস আছে, সেই সমস্ত মানুষ এদেরকে কেন পাত্তা দেবে বলেন? সেটা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ হন বা জিয়া পরিবারের ঘনিষ্ঠ হন, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার, বগুড়া বাড়ি হন, এতে কিচ্ছু আসে যায় না। রাজনীতি এমন একটা ব্যাপার, এখানে আসলে নিজের যোগ্যতা বলে টিকে থাকতে হয়। আর মানুষের নেতাকর্মীদের সম্ভ্রম অর্জন করতে হলে এখানে গোপালগঞ্জের লোক হতে হবে, বগুড়ার লোক হতে হবে, ফেনীর লোক হতে হবে, নট লাইক দ্যাট, বা রংপুরের লোক হতে হবে, নট লাইক দ্যাট। ধরুন জাতীয় পার্টির জমানাতে এরশাদ কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছিলেন তার পরিবারের যারা লোকজন রয়েছেন কাউকে কাউকে রাজনীতির লাইমলাইটে আনার জন্য। একমাত্র জিএম কাদের সাহেব ছাড়া তার পরিবারের আপনজনের কেউ জাতীয় নেতা হতে পারেননি। রংপুর কেন্দ্রিক অনেক নেতা যাদেরকে মন্ত্রী বানানো হয়েছিল এরশাদের জামানাতে, আবার এরশাদ পরবর্তীতে তাদেরকে শেখ হাসিনা সরকারের সুযোগ করে দিয়েছিলেন মন্ত্রী হওয়ার জন্য, কিন্তু তারা কেউ ন্যাশনাল নেতা হতে পারেনি। জাতীয় পার্টি বলতে ওই আনিসুল ইসলাম মাহমুদ, ওই কাজী ফিরোজ রশিদ, কিংবা ধরুন সেই কাজী ফিরোজ রশিদ বা রুহুল আমিন হাওলাদার, এর বাইরে জাতীয় পার্টি আসলে যেতে পারছে না, মানে নেতা তৈরি করা যাচ্ছে না কোনো অবস্থা। আবার এই গ্রুপে, এরশাদ গ্রুপের মধ্যে জিএম কাদের সাহেব, শামীম হাদের পাটোয়ারি, এই দুজনের বাইরে আপনি কারো নাম পাবেন না, এবং এরা সবাই কিন্তু দেখবেন নিজেদের যোগ্যতা বলে তারা আজকের এই পর্যায়ে আসছে, এবং পরিবারের মধ্যে গুতুগুতি করে এই পর্যায়ে আসছে। তারা দয়া মায়ায় বা সুযোগ সুবিধা নিয়ে কিন্তু নেতা হননি। এরপরে যদি আপনি আওয়ামী লীগের কথা চিন্তা করেন, আওয়ামী লীগের যারা আত্মীয় কোটায় দলে বড় বড় পদ পদবি পেয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, অনেক আওয়ামী লীগের শুধুমাত্র শেখ পরিবারের সাথে একটু দূরতম সম্পর্ক আছে এরকম লোক যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, সরকার, মন্ত্রী, এমপি অনেকে হয়েছেন, অনেকে শেখ হাসিনার দয়াতে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, অনেক কিছু হয়েছেন। কিন্তু একটা সিঙ্গেল লোকে দেখান তো যে ন্যাশন ওয়াইড, ন্যাশনালি জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ভালোবাসে, এরকম একটা সিঙ্গেল লোক পাবেন না। শেখ পরিবারের মধ্যে আত্মীয় কিন্তু নেতা হয়েছেন, তারা নিজেদের যোগ্যতা বলে, তাদের শেখ পরিবারের আত্মীয়তা না থাকলেই বরং তাদের ভালো হতো। যেমন ধরেন জাহাঙ্গীর কবির নানক, যেমন ধরেন আবুল হাসনাত আবদুল্লাহ, দে আর পলিটিক্যালি মাস্টার, রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। ইভেন শেখ সেলিম, শেখ ফজলুল হক মনি, তারা পলিটিক্যালি ম্যাচিউরড। সেখানে শেখ পরিবারের সাথে সম্পর্ক না থাকলেও কিন্তু তারা দাঁড়িয়ে যেতেন। কিন্তু শেখ হাসিনা যাদেরকে চেষ্টা করেছেন, বা যারা শুধুমাত্র দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, ইভেন আপনি চিন্তা করেন পুতুলকে বা জয়কে, তাদেরকে রাজনীতিতে আনার জন্য, এস্টাবলিশ করার জন্য এমন কোনো চেষ্টা নাই যে সবাই করেনি, কিন্তু হয়নি। সত্যিকার অর্থে এখনো পর্যন্ত হচ্ছে না। আগামীতে যদি হয় সেটা ব্যতিক্রম একটা ঘটনা। শেখ রেহানাকে বিকল্পভাবে দাঁড়া করানোর জন্য কে না চেষ্টা করেছে, শেখ হাসিনার বিকল্প, কিন্তু হয়নি।
একইভাবে ধরেন বিএনপি রাজনীতিতে, বিএনপিতে পরিবার প্রথা ওইভাবে জিয়াউর রহমানের আমলে তেমন একটা ছিল না, কিন্তু বেগম জিয়া তো তার ভাই সাইদ ইস্কান্দার থেকে শুরু করে তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন, কর্নেল জাফর ইমাম থেকে শুরু করে আর অনেককে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তারেক রহমান সাহেব তার বন্ধু-বান্ধব, আপনজন, পরিবারের যারা লোকজন, আমাদের আত্মীয়, কোনো কারণে একটু আত্মীয়-ঠাত্মীয় হয়েছে বা তার সাথে ভালো সম্পর্ক, এদের অনেককে তিনি নেতা বানানোর চেষ্টা করেছেন। এরা কেউ নেতা হতে পারেনি, বরং মানে এখনো পর্যন্ত সবাই দলের মধ্যে তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের আত্মীয়তা, বন্ধুত্ব, ব্যক্তিগতভাবে তিনি যাদেরকে স্নেহ করেন, এরা সবাই সাধারণ নেতাকর্মীদের রোষানলে আছে। এটা হলো বাস্তবতা। তো ওখান থেকে বের হয়ে একজন সাইফুর রহমান হয়ে যাবেন, একজন আব্দুল সালাম তালুকদার হবেন, কে এম ওবায়দুর রহমান হবেন। এটার জন্য আসলে লং আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল পারফরমেন্স দরকার হয়। তো এরকম পলিটিক্যাল পারফরমেন্স রয়েছে বিএনপির অন্ততপক্ষে 50 জন নেতা, যারা এমপি হতে পারেননি কিন্তু এমপিদের বস, এই মন্ত্রী হতে পারেননি কিন্তু মন্ত্রীদের নেতা ছিলেন তারা। তো সেই সকল মানুষকে নিয়ে দলের নেতাকর্মীরা প্রতিদিনই তারা বলছে যে আমার নেতা বা অমুক আজকে মন্ত্রী হবেন, কালকে মন্ত্রী হবেন, পরশুদিন তারা এমপি হয়নি, ওটা হবেন, ওটা হবেন। এটা নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনটা যদি দীর্ঘকাল চলতে থাকে, সরকার কিন্তু মুখ থুবড়ে পড়বে। এর কারণ হলো একটি রাজনৈতিক সরকারে কর্তৃত্ববাদী, যেমন ধরেন শেখ হাসিনা আব্দুর রাজ্জাক সাহেবকে একেবারেই পছন্দ করতেন না, তোবাইল আহমেদকে তো নাই, আমির হোসেন আমুনকেও তিনি শেষ দিকে একসময় তার খুব প্রিয় ছিল, কিন্তু তিনি পছন্দ করতেন না। কিন্তু দলে তাদেরকে পদ পদবি দেওয়া থেকে শুরু করে তাদেরকে মন্ত্রিত্ব দিতে বাধ্য হয়েছিলেন। আবার ধরুন মতিয়া চৌধুরীর অনেক যোগ্যতা, ভীষণ রকম যোগ্যতা, শেখ হাসিনা তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু আওয়ামী লীগ তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাকে গ্রহণ করতে পারেনি, কখনো গ্রহণ করতে পারেনি। সেম সুরঞ্জিত সেনগুপ্তের একই অবস্থা। অন্যদিকে আব্দুল সামাদ আজাদের মতো যারা এমিনেন্ট লোকজন আছেন, তারা সব কিছুর ঊর্ধ্বে এখনও সেই সিলেট অঞ্চলে তাদের যে কর্তৃত্ব, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই একই প্রথা কিন্তু বিএনপিতেও আছে। বিএনপি যে সকল প্রোডাক্টস ছাত্রলীগ থেকে নয়, ছাত্রদল থেকে আসছে, যারা রাজপথে গত 17 বছর কাজ করেছে, একাগারের সময় দলের সাথে বেইমানি করেনি, সেই সকল মানুষদেরকেই বিএনপির নেতাকর্মী, জেলা পর্যায়ে প্রান্তিক যারা আছে, তারা হৃদয় থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। এক, আর এই সকল নেতাদের আপনি কোনো কিছু না দেন, তাদেরকে ক্রস ফায়ারে মেরে না ফেলা পর্যন্ত এদের সামনে সাইকোলজিক্যালি আপনি 10টা মন্ত্রণালয় দিয়ে কোনো মন্ত্রীকে বানান, ও ঠিকমতো বসতে পারবে না, ইম্পসিবল। এটা মানে আমি ছোট মানুষ, তারপর আমি দেখেছি যে ধরুন আওয়ামী লীগের অনেকে মন্ত্রী হয়েছে, তো মন্ত্রী হওয়ার পরেও সে, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক বেশি ছিল, কিন্তু আমাকে একটা টেলিফোন করবে বা আমার সামনে এসে বসবে বা রনি ভাই কেমন আছেন, এই সাহস আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রীর ছিল না। আবার যারা আওয়ামী লীগের সিনিয়র মন্ত্রী, তোহাল সাহেবের মতো মানুষ, মতিয়া চৌধুরীর মতো মানুষ, ওবায়দুল কাদের মতো মানুষ, তাদের সঙ্গে কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত আমার একটা সম্পর্ক ছিল। তারা আলোচনা করতেন, ক্ষেত্র বিশেষে পরামর্শ নিতেন, দিতেন, আফসোস করতেন, বকে দিতেন। এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব থেকে শুরু করে আরও সবাই। বিএনপির একই অবস্থা। তো ওইরকম মানে ধরেন এখন আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান, আচ্ছা এদেরকে, বা নাজিমুদ্দিন আলম, নাজিমুদ্দিন আলমের পরে আমানুল্লাহ আমান, তারপরে সেই ফজলুল হক মিলন, যারা 90-এর গণ অভ্যুত্থানের নেতা। আচ্ছা বলেন তো, এই ক্যাবিনেটে তাদের সঙ্গে মন্ত্রীগিরি দেখাবেন কে আছেন? তাদের সাথে মোরালি কথা বলবে, তাদের সামনে পায়ের উপর পা তুলে তাদেরকে একটা হুকুম দেবেন বা বলবে যে অমুক ভমুক জায়গায়, এরকম কেউ আছে? আবার এই লোকগুলো যখন কোথাও একটা বসে থাকবেন, একজন মন্ত্রী হয়েছে, সে তাদেরকে সে টিটকারি করবে। আপনি আমি একটা জাস্ট বাস্তব উদাহরণ বলি, যেমন আওয়ামী লীগের 3-4 জন মন্ত্রী, তা আমি, তোফায়েল ভাই, রাজু ভাই, সুরঞ্জিত দা বসে আছি সংসদ ক্যাবিনেটে, তো আমরা খুব আড্ডা মারছি। তো আমার বয়স অল্প হলেও, এটা কি ইস্তেফাকা বলেন আর যা কিছু বলেন, সিনিয়র যারা ছিলেন তাদের সবার সঙ্গে, ইনক্লুডিং সৈয়দ আশরাফ, এদের সবার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এত বন্ধুত্ব যে আমরা আমাদের প্রাইভেট লাইফ পর্যন্ত খোলামেলা আলোচনা করতাম সেখানে।
সেখানে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, সেক্স নিয়ে, সে আদি রসাত্মক গল্প গুজব আমরা এই একসাথে বসে করতাম। তো রাজিউর রহমান রাজু অনেক সিনিয়র নেতা, তিনি, সুরঞ্জিত সেনগুপ্ত তিনি, তোফায়েল আহমেদ, আমরা বসে আছি। সেখানে ধরেন পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রী, ফুলমন্ত্রী হাসান মাহমুদ সে যাচ্ছে, তা শুধু অপমান করার জন্য তোফায়েল ভাই তো মন্ত্রী না, এই হাসান মাহমুদ এদিকে আয়, একটা তুই তুই করে এদিকে আয়, কেমন আছিস, তোর ধান্দা বান্দা কেমন যাচ্ছে। তো উনি তো একটা মাথা নোয়ায় রাখছে, মাথায় নোয়ায় রাখছে। তারপরে আরো অনেক অসম্মানজনক কথাবার্তা। তো বললো যে যে তুই যে কার্গোর ব্যবসা করিস, বা যে তোর নাকি ফিশিং বোট আছে 2টা। তো তো বলছে না 2টা না 1টা। তারপরে রাজু ভাই বলতেছে তুই যে আমার কাছ থেকে যে লাইসেন্স নিলি ওইটা কি চালাইতেছিস না এখন বিক্রি করে দিয়েছিস, তুই তুকারি করে। ওখান দিয়ে কামরুল সাহেব যাচ্ছিলেন, আইনমন্ত্রী, তার এই দেশের ডাক। তো সে বুঝতে পারছে কামরুল সাহেব বুদ্ধিমান লোক ছিল, তাকে অপমান করাবে। তো সে দিছে দৌড়, দৌড়ে অন্য কিছু চলে আসতেছে আসতেছে লিডার। এইভাবে দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ক্যাবিনেটের বাইরে, পথে ঘাটে, মানে প্রধানমন্ত্রীর যারা আপনজন তাদেরকে উঠতে বসতে এভাবে অপমান করে। এটাই হলো রিয়েলিটি। তো সেই রিয়েলিটি যখন খুব বেশি পরিমাণ হয়ে যায়, পরিমাণে বেশি হয়ে যায়, তখন কোনো মন্ত্রী কাজ করতে পারে না। এখন আপনি বলেন তো, নুরু মন্ত্রী হয়েছে, ববি হাজ্জাজ মন্ত্রী হয়েছে, জুনায়েদ সাকি মন্ত্রী হয়েছে, রবিউল মন্ত্রী হয়েছে। এরা কি করে রুহুল কবির রিজভির সামনে গিয়ে কথা বলবে, তার সামনে গিয়ে দাঁড়াবে? বলেন, হাউ ইট ইজ পসিবল? তো এই যে যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে তো আসলে প্রোভাইড করতে হবে সাম হাউ, এবং এটা না করা পর্যন্ত সরকারের কাজে কোনো গতি আসবে না। ইভেন আপনি বাইরে থেকে আরও অনেকেও মন্ত্রী বানাতে পারেন, অনেকে উপদেষ্টা বানাতে পারেন, ডাজ নট ম্যাটার। কিন্তু দলের যে সমস্ত লোকজন ভীষণ রকম ডেডিকেটেড, যেটা সেই 2012 সন থেকে এখন পর্যন্ত দলকে যারা টিকিয়ে রেখেছেন, ধরে রেখেছেন, দলের ফাউন্ডেশন, সেই মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। আর দেখা যাচ্ছে যে আপনার পছন্দ বা যে কোনো যোগ্যতায় আপনি কাউকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, তাদেরকে দিয়ে আপনি অনেক কিছু রাজনীতির রেস চালাতে চাচ্ছেন, ঘোড়া চালাতে চাচ্ছেন। এটা হবে না। এখানে একটা সমন্বয় করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।